দর্শক, আলোচিত ঘটনার পিছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিউজ 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। করোনায় দেশে আরও 43 জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি ছাড়িয়েছে 1700 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, নতুন 18,099টি নমুনায় শনাক্ত হয়েছেন 3,809 জন, যাতে আক্রান্ত দাঁড়িয়েছে 1,37,787 জনে। সুস্থ হয়েছেন আরও 1,409 জন। ফলে মোট সুস্থ হয়েছেন 55,727 জন। দেশে এখন পর্যন্ত 7,30,197টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মৃতদের মধ্যে 3 জন ছাড়া 40 জনের বয়সী 50 বছরের বেশি। অঞ্চল বিবেচনায় ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রামে 10, রাজশাহীতে 2, খুলনা এবং সিলেটে 3 জন করে, বরিশালে 2 জন, ময়মনসিংহ এবং রংপুরে 1 জন করে মারা গেছেন। এছাড়া 43 জনের 30 জনই মারা গেছেন হাসপাতালে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 14 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 13 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কথা বলবো তার সাথে। মাননীয় মন্ত্রী, চ্যানেল 24 যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে জানতে চাচ্ছি যে আপনি কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন। জি, ইনশাআল্লাহ ভালো। আপনাদের দোয়া। আচ্ছা, দেশে এই পর্যন্ত কিন্তু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,38,000 কাছাকাছি এবং মৃতের সংখ্যা 1700 জন। তো সংক্রমণের বর্তমান পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা আসলে কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কোথায় আছে আমাদের স্বাস্থ্য খাত? ধন্যবাদ। আমরা জানি যে আমাদের দেশে এখন সংক্রমণটা বাড়ছে। এটা বেশ কিছুদিন যাবৎ প্রায় 3,500-এর কোথায় আছে। আপনারা জানেন যে আমরা আমাদের এখানে সংক্রমণ বাড়লেও আমরা অনেক দেশের তুলনায় এখনো অনেক আমরা ভালো মনে করি। বিশেষ করে যদি আমেরিকার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, এবং ভারতেও যেভাবে সংক্রমণ বাড়ছে সেই তুলনায় আমাদের দেশে অতটা বাড়ছে না। আমরা চাই না বাড়ুক, একটা পর্যায়ে এটা অবশ্যই থেমে যাবে। আপনারা জানেন সংক্রমণ বাড়ার তো একটা কারণ থাকে। এখানে আমাদের দেশের এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে। আমরা বেশি দিন বন্ধ করে রাখতে পারবো না। আমাদের দেশে প্রায় 15% দরিদ্র হার আছে, যাদের দিন এনে খেতে হয়। তাদের কথা আমাদের ভাবতে হয় এবং তাদের কাজকর্মের বিষয় আছে। প্লাস আপনার পাশাপাশি আপনারা দেখেন ঈদ গেল, ঈদের সময় লোকে বাড়ি গেল, শপিং করলো, ঈদের সময় ফেরিতে পার হলো, এবং আমাদের লকডাউনে যেটা আমরা করেছি যতটুকু ছিল এতটা পুরোপুরি লোকে মানেও না, পুরোপুরি ভাবে লকডাউন হয়ও নাই। সে কারণে এসব কিছু কারণ মিলে আমি মনে করি আমাদের সংক্রমণটা কিছুটা বেড়েছে। বাট এখন কিছুটা লোকে বুঝতে পেরেছে যে এখন আমাদেরকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তবে সংক্রমণটা আমরা রোধ করতে পারব। কারণ সংক্রমণ রেখে, মনে ভয় ভীতি রেখে কিন্তু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা অত বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো না। কারণ যদি ভয় থাকে মনে, যদি আস্থা না থাকে, তাহলে পরে কিন্তু অর্থনীতিতেও এটা প্রভাব পড়বে। আমরা মনে করি আমাদের সেই চেষ্টাটা আছে যাতে কিনা সংক্রমণ কমে আসে এবং মৃত্যুর রেটটাও যাতে আমাদের কম আছে অন্য দেশের তুলনায়। তারপরেও আমি মনে করি না যে একটি মৃত্যু আমাদের কাম্য। আমরা চাই মৃত্যুটা শূন্যের কোঠা নেমে আসুক। সেভাবেই আমরা কাজ করছি, সেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতে আমরা। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি সংক্রমণের কথা বলছিলেন। 8 মার্চ শনাক্ত হওয়ার পর থেকে কিন্তু সরকার বা আপনার মন্ত্রণালয় সাধ্যমতো কাজ করে যাচ্ছে। তো এখন কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। প্রতি 100 জন নমুনার পরীক্ষায় দেখা যাচ্ছে যে 23 থেকে 25 জন আক্রান্ত পাওয়া যাচ্ছে। তো এই পরিস্থিতি মোকাবেলার জন্য আপনাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা নিয়ে যদি আমাদের জানাতেন। যেটা আমি আগেই বললাম যে সংক্রমণ রোধ করতে হলে পরে আমাদেরকে
ধরেন বিভিন্ন যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলতে হবে, অর্থাৎ আমাদেরকে বেশি করে মাস্ক করতে হবে। সরকার এটার অনেক জোর দিয়েছে, মাস্ক না করলে পরে আমাদের জরিমানা করা হবে, এই বিষয়টিও আমরা বলেছি। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা বলেছি, এবং আমরা জানি যে কর্মক্ষেত্রে আসলে তাদের যানবাহনে যাওয়া আসা করতে হবে। আপনারা দেখেছেন যানবাহন আমরা খুলে দিয়েছি, কিন্তু বলেছি স্বাস্থ্যবিধি মেনে যানবাহনে চলাচল করতে হবে, কিন্তু যানবাহনে কিন্তু লোক চলাচল সেভাবে করছে না। এবং আমাদের ইভেন যে আমাদের অফিস আদালত গুলো বলা আছে যে অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী দিয়ে কাজ চালিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সেভাবেও সেগুলো কাজ চলছে। প্লাস আমরা দেখেছি যে আমাদের যারা চিকিৎসা নেওয়ার জন্য 80% লোকই যারা আক্রান্ত হয় তার সিমটম বোঝা যায় না, তাদেরকে আমরা বলেছি, আমরা সবসময় প্রচারণার মাধ্যমে বলি যে আপনারা আক্রান্ত হলে আপনারা আইসোলেশনে যাবেন, আইসোলেশনে থাকবেন, এবং লোকে বেশিরভাগই বাড়িতে আইসোলেশনে থাকছে। বলা হচ্ছে যে আপনারা বাড়িতে থাকবেন, অন্যান্য সদস্যের সাথে মিলবেন না, এবং যারা একটু খারাপ হয় তাদেরকে হাসপাতালে আমরা নিয়ে আসি, আইসোলেশনে নিয়ে আসি, চিকিৎসা দিই। এইভাবেই আমরা চেষ্টা করছি। আমাদের ডাক্তার নার্সদের সংক্রমণ রোধ করার জন্য আমরা তাদেরকে সুরক্ষা সরঞ্জাম আমরা ব্যবস্থা করেছি এবং তাদেরকে ট্রেন করেছি। এবং কিছুদিন আগে চাইনিজরাও এসেছিল, ডাক্তার একটা টিম আসছিল, তারাও এখানে বলেছে যে কিভাবে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদেরকে কিভাবে সংক্রমণ থেকে বাঁচানো যায়, রক্ষা করা যায়, এবং এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এবং স্বাস্থ্য সেবা যেটা দিচ্ছে সেখানে আরো কিভাবে উন্নয়ন করা যায়, এই বিষয়গুলো ওনারা পরামর্শ দিয়ে গেছেন এবং কিছুটা প্রশিক্ষণও দিয়ে গেছেন। আমরা এই সব মিলিয়ে আমরা মনে করি যে আমাদের সংক্রমণটা আমরা আরো কমাতে পারবো। এর মধ্যে টেলিমেডিসিনও একটা ভালো কাজ করছে। যারা বাসায় থাকে তারা যাতে হাসপাতালে আসার প্রয়োজন না হয়, তারা যদি না আসে তাহলে কিন্তু সংক্রমণ দুই তরফাই কমে যায়। হাসপাতালে আসলে পরে অন্যরাও সংক্রামিত হয় না, আর ও নিজেও বাসায় থাকে, ডাক্তাররা তার সাথে টেলিফোনে মোবাইলে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করে। এই সব মিলিয়েই একটা সংক্রমণ রোধ করা। মাননীয় মন্ত্রী, সংক্রমণ বাড়ার পিছনে অবশ্যই আমাদের ব্যর্থতা আছে। আপনার কাছে জানতে চাই যে সংক্রমণ বাড়ার পিছনে আপনার মন্ত্রণালয়ের কি কি ধরনের ব্যর্থতা বা সীমাবদ্ধতা আছে? সংক্রমণ বাড়ার পিছনে তো ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা অতটা না। স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রমণ হয়ে গেলে চিকিৎসা দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসা দেওয়ার জন্য যদি জিজ্ঞেস করেন তাহলে সেই ব্যবস্থা বিষয়ে আমি বলতে পারি। সংক্রমণের বাড়তির বিষয়টা আগে আমি বললাম যে যত বেশি যানবাহনে চলাচল করবে, মাস্ক পরবে না, যত বেশি সামাজিক দূরত্ব বজায় রাখবে না, যত বেশি দোকানপাটে যাবে, যত বেশি ফেরিতে উঠবে, যত বেশি ঘোরাঘুরি করবে, সেখানেই সংক্রমণ বাড়বে। কিন্তু এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে যে তাদের হাসপাতালে যাতে যারা আছে রোগী তাদের চিকিৎসা দেওয়া, ডাক্তারদের সংক্রমণ রোধ করা, এবং হাসপাতালে তো এখন দুই ধরনের ব্যবস্থা আছে, কোভিড রোগী, নন কোভিড রোগী। আমরা সেখানেও একটা ব্যবস্থা নিয়েছি যাতে নন কোভিড রোগী যারা আছেন তারা যাতে সংক্রমিত না হয়, সেই দিকে আমরা বিশেষ ব্যবস্থা রাখা আছে। আবার কোভিড রোগীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা আছে। কোভিড ডেডিকেটেড হাসপাতাল, যেমন ধরেন কোয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা হাসপাতাল, তারপর কর্মীটোলা হাসপাতাল, এটা টোটালি কোভিড হাসপাতাল। এখন আবার কোনো হাসপাতালই আবার অবশ্য বাদ নাই যে কোভিড রোগীর চিকিৎসা করবে না, সব হাসপাতালেই কোভিড নন কোভিড রোগীর চিকিৎসা করবে, বাট ওই হাসপাতালগুলো ডেডিকেটেড। এবং আমরা মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা আসলে অনেকটাই কম, যার কারণে আপনারা জোনাল লকডাউনটি কিন্তু ঠিকভাবে কার্যকর করছেন না। তো আপনারা নিশ্চয়ই কোনো ধরনের এপিডেমিওলজিক্যাল মডেলের ফলো করছেন বা মেনটেন করছেন। তো আপনারা কোন ডাটার উপর বেসিস করে মূলত এই এখন আপনারা এগোচ্ছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এগোচ্ছে? ধরেন এই যে জোনিং এর বিষয়টা বা লকডাউনের বিষয়টা, লকডাউনের সিদ্ধান্তটা এটা একটা উচ্চ পর্যায়ের সরকারি সিদ্ধান্ত। আর আমরা
জোনিং এর প্রস্তাবনা যেটা করা হচ্ছে, এটা নতুন কিছু নয়, বিশ্বজোড়াই এটা ব্যবহার হচ্ছে। জোনিং করা অর্থাৎ পুরো জায়গা লকডাউন না করে যেখানে সবচেয়ে বেশি সংক্রমণ সেই জায়গাগুলোকে বিভিন্ন জোনে ভাগ করা, যেখানে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে সেটাকে রেড জোন, বা যেখানে কম ইয়েলো জোন, এবং যেখানে নাই সেটা গ্রিন জোন। এই বিষয়টি নিয়ে আমাদের কার্যক্রম চলছে, এবং সেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো যে দেখিয়ে দেওয়া কোন এরিয়াতে কত সংক্রমিত ব্যক্তি রয়েছে, কারণ আমরা টেস্ট করি, টেস্টে আমরা বুঝতে পারি। এবং সেই জোনিং এর যে ম্যাপটা তৈরি করে আমাদেরকে সাহায্য করছে আইসিটি মন্ত্রণালয়, এবং এটা করার পরে এটাকে যে বাস্তবায়ন করবে সেটা করবে স্থানীয় সরকার, যার মধ্যে রয়েছেন মেয়র সাহেবরা, কমিশনার সাহেবরা, স্থানীয় নেতৃবৃন্দরা, এবং আমাদের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ বাহিনী আছে, অন্যান্য বাহিনী আছে, তারা ওই জোনিং এর বাস্তবায়নটা তারা করবে। আমরা ওই জোনিং এর কোন এরিয়াটা কি অবস্থা আছে এটা আমরা বলে দিয়েছি, এবং জোনিং এর পরে স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন যে আপনার মন্ত্রণালয় সমস্ত হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছে কোভিড এবং নন কোভিড সবাইকে চিকিৎসা দিতে এবং আলাদাভাবে চিকিৎসা দিতে, কিন্তু হাসপাতালগুলো আপনাদের নির্দেশনা মানছে কিনা তা দেখভালের জন্য আপনাদের কোনো ধরনের মনিটরিং টিম আছে কি? হ্যাঁ, অবশ্যই। আমাদের, আপনারা জানেন যে যখন কোভিড রোগটা আমাদের দেশে আসলো কোভিড ভাইরাসের মাধ্যমে, তখন সরকারি হাসপাতালগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কোভিড রোগীদের জন্য আলাদা সেন্টার করেছিলাম। প্রত্যেকটা জেলায়, উপজেলায় এবং ডিভিশন পর্যায়ে আলাদা আইসোলেশন সেন্টার, আলাদা হাসপাতাল, আলাদা বিল্ডিং আমরা করেছি, যেখানে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হতো। পরবর্তীকালে রোগী বেড়ে যাওয়ার পরে আমরা সব হাসপাতালকেই কোভিড আর নন কোভিড একসঙ্গে করে দিলাম, এবং প্রাইভেট হাসপাতালগুলো ওই সময় অত এগিয়ে আসেনি, এটা আপনারা সকলেই জানেন, আমরা অস্বীকার করি না। পরবর্তীকালে তাদের সাথে আমরা অনেকবার বৈঠক করেছি, তারাও বুঝতে পেরেছে এবং তারা এখন এগিয়ে এসেছে। এখন প্রায় বহু প্রাইভেট হাসপাতালগুলো এই কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছে এখন, এবং ওখানে চিকিৎসার মান বা চিকিৎসার যে কিভাবে দেওয়া হচ্ছে এই বিষয়টি, ট্রিটমেন্ট প্রটোকলটা, এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া আছে যে এইভাবে পরীক্ষাটা করতে হবে, এই ধরনের চিকিৎসা দিতে হবে। এই বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই গাইডলাইন দেওয়া হয়েছে, এবং প্রতিনিয়ত আমাদের প্রাইভেট হাসপাতালগুলো কিভাবে চিকিৎসা দিচ্ছে এই বিষয়টি আমাদের ডিজি অফিস মন্ত্রণালয় মনিটর করে থাকে। কাজে এখানে মনিটরিং এর কোনো অভাব নাই, এবং আমরা মনে করি যে তারা এখন চিকিৎসা দেওয়ার জন্য তারা সকলেই প্রস্তুত দিচ্ছেও, এবং ইনশাল্লাহ দিয়ে যাবে, এটার মধ্যে কোনো এখন সমস্যা নাই। এবং আপনি এটাও জানেন যে হাসপাতালে যে অনেক সময় কথা বলে জায়গা নাই, রুগী সিট পাচ্ছে না, এই কথাটা সঠিক নয়। এখানে এখনো যথেষ্ট বেড আছে, যথেষ্ট সরকারি ভাবেও আছে, বেসরকারি ভাবেও আছে। আমরা বসুন্ধরা 2000 বেড আইসোলেশন ওয়ার্ড করেছি, যেখানে আইসিইউ আমরা ব্যবস্থা করেছি, ওখানে এখনো কোনো লোকজন নাই, পুরোটা জায়গা খালি রয়েছে। কাজে এটা একটা উদাহরণ আমি দিলাম আপনাকে আর কি। প্রাইভেট হাসপাতাল, অনেক প্রাইভেট হাসপাতাল এখনো খালি আছে। যেখানে প্রয়োজন হবে আমরা জনগণের জন্য সেই ব্যবস্থার চেষ্টা তো থাকবে, এবং ইনশাল্লাহ সেটা। মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন যে হাসপাতালে অনেক বেড এখনো খালি আছে কিন্তু রোগীরা যাচ্ছে না। এক্ষেত্রে একটা ব্যাপার জানতে চাচ্ছি যে হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তাররা কি ততটা আন্তরিক আছে যখন একজন রোগী যাচ্ছে চিকিৎসা নিতে, এবং সেটি দেখভালের জন্য কি আপনারা কোনো ধরনের টিম পাঠাচ্ছেন? আমাদের ডাক্তার নার্সরা যথেষ্ট আন্তরিক, এবং আপনারা দেখেন তারা চিকিৎসা দিতে যে আমাদের অনেক ডাক্তার, অনেক নার্সরা মৃত্যুবরণ করেছে, জীবন দিয়েছে। কাজে এখানে কোনো সন্দেহ নাই যে তারা চিকিৎসা দিতে পারছে না। এখানে এটা ভালো কথা, যদি রোগীরা যদি হাসপাতালে কম আসে, বাড়ি থেকে যদি চিকিৎসা তারা নিতে পারে, এটা তো ভালো, এই রোগের জন্য তো এটা ভালো। 80%, তো আমি আগেই বলেছি যে 80% রোগীর সিমটম কম থাকে, তাদেরকে আমাদের পরামর্শ থাকে, এবং আরো যাদের লেস মাইল্ড সিমটম থাকে তাদেরও আমাদের পরামর্শ থাকে যে আপনার বাড়ি থেকে চিকিৎসা নেন, এবং রোগীরাও স্বাচ্ছন্দ্য বোধ করে বাড়ি থেকে চিকিৎসা নেওয়া। কারণ
বাড়িতে চিকিৎসা ব্যবস্থা আমরা করেছি, টেলিমেডিসিনের ব্যবস্থা আমরা করেছি, এবং সেই জন্য তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং যদি কোনো জায়গায় কোনো রোগী বা কোনো ব্যক্তি খারাপ ফিল করে যে অবস্থা তার একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তখন তারা হাসপাতালে আসে এবং হাসপাতালে চিকিৎসাটা নেয়। এটার অর্থ এই নয় যে তারা হাসপাতালে চিকিৎসা পায় না বিধায় বাড়িতে আছে। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং সেই চিকিৎসাটা আমরা দিয়ে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, এ ব্যাপারে আমি দুইটা ব্যাপার আপনার কাছে জানতে চাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত আসছে যে বেসরকারি হাসপাতালগুলো সরকারি নির্দেশনা পাওয়ার পরও কিন্তু চিকিৎসা সেবা, করোনা চিকিৎসা সেবা এগিয়ে আসছে না। এখন পর্যন্ত কিন্তু এই ধরনের অভিযোগটা চলে আসছে। তো এ ব্যাপারে আপনাদের সিদ্ধান্তগুলো কি আসতে পারে পরবর্তীতে, বা তাদেরকে মূল চিকিৎসার সম্পৃক্ত করার ক্ষেত্রে? দ্বিতীয়ত হচ্ছে কি, এখন পর্যন্ত প্রায় 55 জন ডাক্তার মারা গেছেন। ডাক্তারদের সুরক্ষায় আমরা কি পর্যাপ্ত সুযোগ সুবিধা তাদেরকে দিতে পারছি কিনা, বা পরবর্তীতে দেওয়ার ক্ষেত্রে, বা স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের পরবর্তী পরিকল্পনাগুলো কি কি, বা আমরা এখন তাদেরকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি? আপনি যেটা বললেন যে প্রথম প্রশ্নটা হলো যে প্রাইভেট হাসপাতালগুলো কাজ করছে কিনা, এটা কিন্তু আমি আগেই বলেছি প্রাইভেট হাসপাতাল এখন কাজ করছে। আপনাকে যেমন আপনি উদাহরণস্বরূপ আমি দেই, যেটা একটা হলো ইস্ট ওয়েস্ট হাসপাতাল প্রাইভেট, তারপরে রেড ক্রিসেন্ট হাসপাতাল প্রাইভেট, আনোয়ার খান মেডিকেল কলেজ প্রাইভেট, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ প্রাইভেট, তারপরে সেন্ট্রাল একটা হাসপাতাল আছে, সেগুলো প্রাইভেট। এগুলো অনেক প্রাইভেট হাসপাতাল যুক্ত হয়েছে, যেগুলোর নামও আমি অত বলতে পারবো। এরা চিকিৎসা দিয়ে যাচ্ছে, এবং বড় যেগুলো আছে চিটাগংয়েও তারা প্রাইভেট হাসপাতাল, সিলেটেও ইম্পেরিয়াল প্রাইভেট হাসপাতাল তারা চিকিৎসা দিচ্ছে। যেখানে যে প্রাইভেট হাসপাতাল চিকিৎসা দেওয়ার ক্ষমতা আছে তারা দিয়ে যাচ্ছে। ডাক্তারদের সুরক্ষার বিষয় আপনারা জানেন যে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, এবং তাদের যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো আমরা দিয়ে যাচ্ছি। এখন কোনো অভাব নাই। ডাক্তারদের এই বিষয়ে ট্রেনিং দেওয়ানো হয়েছে। আগে ট্রেনিং এর অভাব ছিল, যার ফলে আক্রান্ত হয়েছে। কিভাবে এটা করতে হবে, কিভাবে খুলতে হবে, এই বিষয়ে একটু ঘাটতি ছিল, এটাও পূরণ হয়েছে। এবং আমাদের বিদেশি যে বিভিন্ন বিশেষজ্ঞরা এবং চাইনিজ বিশেষজ্ঞরা তারাও এসে শিখিয়ে দিয়েছে। এবং একটা ঝুঁকিপূর্ণ কাজ তো, যারা ধরেন ভিতরে কাজ করে, কোভিড রোগীর মাঝখানে কাজ করে, আইসিইউর ভিতরে কাজ করে, সেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তারদের এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য তাদের আর্থিক প্রণোদনা ঘোষণা দিয়েছে, এবং তাদের জন্য একটা ইন্স্যুরেন্স কাভারেজেরও মতো আছে, যে কেউ যদি আক্রান্ত হয়, মৃত্যুবরণ করে, তার জন্য তাদেরকে আর্থিক একটা বড় বেনিফিট সুবিধা দেওয়া হবে। এই বিষয়টিও কিন্তু ঘোষণা করা আছে। শুধু ডাক্তারদের জন্য নয়, এটা যারাই কোভিড এই চিকিৎসায় যারা দিচ্ছেন এবং ডিউটি পালন করছেন, যেমন ধরেন পুলিশ সদস্যরা আছে আক্রান্ত হয়েছে, আমাদের গণমাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়েছে, অন্যান্য বিভিন্ন যারা আক্রান্ত হচ্ছে, তাদের জন্য সরকারি ভাবেই একটা সুযোগ সুবিধা ঘোষণা দেওয়া আছে। মাননীয় মন্ত্রী, আপনি এই বেসরকারি হাসপাতালের কথা বলছিলেন, তো বেসরকারি হাসপাতাল ক্ষেত্রে আরেকটি ব্যাপার আপনাকে মনে করে দিতে চাই যে বেসরকারি হাসপাতালের বিল নিয়ে এবং জিনিসপত্রের অতিরিক্ত দাম নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে বা আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। এই ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন, বা এটি আপনি কিভাবে বর্ণনা করবেন? হ্যাঁ, এই বিষয়টা আমাদের নজরে আসছে যে বেসরকারি হাসপাতালগুলো একটু চার্জ বেশি করছে। এখানে আপনারা এটাও মনে রাখতে হবে যে কোভিড চিকিৎসা কিন্তু ব্যয়বহুল, যেখানে প্রত্যেক দিনই প্রত্যেকটি ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মীদের পিপিই প্রত্যেক দিন লাগে, প্রত্যেক দিন বদলাতে হয়। সেটা মাস্ক চেঞ্জ করতে হয়, গ্লাভস চেঞ্জ করতে হয়, বডির যে কাভারেজ আছে সেটা চেঞ্জ করতে হয়, আলাদা ওষুধ, খুব এক্সপেন্সিভ ওষুধ, সেই ওষুধগুলো দিতে হয়। সব মিলিয়ে কিন্তু একটু এক্সপেন্সিভ। এবং আমরা এই বিষয়ে আমাদের নলেজে আসছে যে প্রাইভেট হাসপাতালে হয়তো চার্জেসটা একটু বেশি। এই বিষয়ে আমরা অলরেডি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি অফিসকে আমরা নির্দেশনা দিয়েছি, এবং সরকারের থেকেও প্রায় পিএম দপ্তর থেকেও একটা নির্দেশনা আছে যে এই বিষয়টি দেখে যেটা জাস্টিফাইড হয় এবং যেটা আমাদের
যাতে হাসপাতালেরও ক্ষতি না হয় আর জনগণও চিকিৎসা নিতে পারে, এই ধরনের একটি চার্জেস যেগুলো আছে এগুলো যাতে নির্ধারণ করে দেওয়া হয়, এই বিষয়ে এখন কাজকর্ম চলছে। আমরা তারপরেও আপনার আহ্বান করব আমাদের বেসরকারি হাসপাতাল যারা আছেন মালিকদেরকে, যে আপনারা এই করোনা ভাইরাসের কারণে আপনার লাভের দিকে তাকিয়েন না, সেবার দিকে তাকান, মানুষের জীবন রক্ষা করেন, এইটি আমরা আহ্বান রাখবো। আপনি বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিকভাবে কাজ করছে এবং সাধ্যমতো কাজ করছে, তারপরেও কিন্তু আমরা ন্যূনতম কিছু জিনিসের নিশ্চয়তা দিতে পারছে না মানুষকে। সেটা যদি বলি, অক্সিজেন কিন্তু পাচ্ছে না মানুষ, অক্সিজেন সরবরাহটা নাগালের বাইরে চলে যাচ্ছে। আর সঠিক প্রয়োজনীয় যে ওষুধটা মোটামুটি কাজ করছে কোভিড-19-এর বিরুদ্ধে, সেই ওষুধগুলো কিন্তু বাজারে আসার আগেই সেগুলো উধাও হয়ে যাচ্ছে। সে ব্যাপারে আপনারা কোনো ধরনের কাজ করছেন কি? আমাদের ধরেন এটা সঠিক নয় যে আমরা সেবা দিতে পারছি না। আমরা কিন্তু অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। কোভিড রোগী, এই করোনা ভাইরাস সম্বন্ধে তো কারো ধারণাই ছিল না, বিশ্বে কারো ধারণা ছিল না। তা আমাদের ধারণা কোত্থেকে থাকবে? আমরা বিশ্ব থেকে এখন শিখছি, তাদের উদাহরণগুলো নিচ্ছি। WHO তার ট্রিটমেন্ট প্রোটোকল বহুবার চেঞ্জ করেছে, আমরা WHO প্রোটোকল ফলো করি, সেইগুলো আমরা চেঞ্জ করতেছি। অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন লাগবে, এই বিষয়টি 2 মাস আগে কেউ বলেনি, কিন্তু কেউই বলেনি, বিশ্বে কোথাও এটা বলেনি। আমরা এখন জেনেছি, আমরা প্রায় সেই অক্সিজেনের প্রায় 73টি হাসপাতালে আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন এখন লাগাচ্ছি। আগামী 1 মাসে সেটা নির্মিত হয়ে যাবে এবং সেখানে 1000টি আমরা হাই ফ্লো অক্সিজেন নোজেলের অর্ডার দিয়েছি। আমরা অলরেডি অনেকগুলো চলে আসছে, আর বাকিগুলো পর্যায়ক্রমে চলে আসবে। কাজেই অক্সিজেনের আগামীতে ঘাটতি হবে না। এবং আমরা 10,000 সিলিন্ডারের অর্ডার দিয়েছি, যদিও সিলিন্ডারের এখন তেমন অভাব নাই, তারপরও আমরা বাড়তি সিলিন্ডার অর্ডার দিয়েছি। মাননীয় মন্ত্রী, করোনা মোকাবেলার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমরা 2-3 মাস সময় পেয়েছিলাম, তারপরও কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সংক্রমণ বেড়েই চলছে। তো সংক্রমণের সাথে পাল্লা দিয়ে আমাদের টেস্টের সংখ্যা বাড়াচ্ছেন কিনা এবং সঠিক পদ্ধতিতে টেস্ট হচ্ছে কিনা সেদিকে আপনারা নজর রাখছেন কিনা? আপনি 2-3 মাস যে বলেন, 2-3 মাসের মধ্যে তো পুরো পৃথিবী লকডাউন ছিল। যদি আমি কোনো যন্ত্র আনতে চাই, আমরা আনতে পারি, কারণ 2-3 মাসে তো কোনো পৃথিবী খোলা ছিল না। All countries were locked down. Nobody could buy anything, sell anything. কাজে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা একটি মাত্র ল্যাব দিয়ে স্টার্ট করি। We started with 1 lab. Now we have got 67 labs. এটা তো কম বিষয় না। 150 টেস্ট হতো, এখন 18,000 টেস্ট হচ্ছে। কাজেই এবং আগামীতে আরো বাড়বে। আমরা এখন পৃথিবী খুলেছে, আমরা মেশিন আনতেছি, ল্যাব স্থাপন করতেছি, ল্যাবের জন্য প্রশিক্ষিত জনবল লাগে, সেইটার আমরা ব্যবস্থা করছি। ওষুধেরও অভাব নাই, যে ওষুধের কথা আপনি বলেছেন। আমাদের দেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা ওষুধ তৈরি করছে, এক্সপোর্টও করছে। আমাদের দিকে এখানে ওষুধের কোনো ঘাটতি নাই। এবং আপনি যেটা বললেন যে টেস্টের বিষয়, আপনি যখন কোটি কোটি লোকের কিন্তু টেস্ট করা যায় না, আমরা এখনো টার্গেটেড টেস্ট করে থাকি, যেখানে বেশি প্রয়োজন সেখানে আমরা টেস্ট বেশি করি। বাট আমাদের টেস্টের সংখ্যা আগামীতে আরো বাড়বে। কোনো এক সময় আমাদেরকে বলা হয়েছিল যে 10,000 করলে অনেক ভালো, এখন তো আমরা 20,000-এ পৌঁছাইছি, এখন বলা হচ্ছে 50,000 করলে ভালো। কাজেই এটা চেষ্টা থাকবে। কোন এক সময় ভেন্টিলেটর নিয়ে অনেক কথা হয়েছিল, ভেন্টিলেটর নাই কেন? আমাদের এখন ভেন্টিলেটর প্রায় 400 ভেন্টিলেটর পড়ে আছে, তার কোনো ব্যবহার নাই। কারণ কোভিড রোগীর জন্য ভেন্টিলেটর কোনো তেমন কোনো প্রয়োজন হয় না। যতগুলো রোগী ভেন্টিলেটর গিয়েছে, প্রায় ম্যাক্সিমাম মৃত্যুবরণ করেছে। কাজেই তখন তো ভেন্টিলেটর নিয়ে খুব চিলাচিলি হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে ভেন্টিলেটর খুব বেশি প্রয়োজন। কাজে এটা চেঞ্জ হয়। এটা তো লোকে জানতো না এই রোগ সম্বন্ধে, এই ভাইরাস সম্বন্ধে। এখন লোকে শিখছে, সঠিক চিকিৎসায় যাচ্ছে, এবং আমরাও সেইভাবে। মাননীয় মন্ত্রী, কোন চিকিৎসায় কি ফলাফল পাচ্ছি সেটা জানার থেকে, সেটা ফলাফল পাওয়ার থেকে আমাদের প্রস্তুতি নিয়ে থাকাটাই আমার মনে হয় আমাদের মনে হয় ভালো। তার র্যাপিড টেস্ট কিট সম্পর্কে যদি আপনার মতামত জানতে চাই। র্যাপিড টেস্ট একটা অ্যানাদার ওয়ে অফ টেস্টিং, যে এটা আমাদের দেশে এখনো আমরা চালু করিনি, বিশ্বেও অনেক জায়গায় এটা চালু হয়নি। কারণ এই টেস্টের রেজাল্টের মধ্যে তারতম্য আসে, এবং সেই কারণে WHO এটা অ্যাপ্রুভ করে না। এবং চাইনিজ যারা এক্সপার্ট আসছিল, তারাও বলে গেছে যে আমরা চায়নাতে র্যাপিড টেস্ট করি না,
সব পিসিআর টেস্ট করি। তো সেই জন্য যেহেতু আমরা এখনো অ্যাপ্রুভাল পাইনি, ডাব্লিউএইচওরও পাইনি, কাজে এখানে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আগামী দিনে যদি কিনা আমরা সেই সঠিক টেস্ট, সঠিক কিটস পাই, যেটা যার রেজাল্ট একদম অ্যাকিউরেট আসবে, এবং আমরা যদি দেখি যে এই টেস্টগুলো আমাদের উপকার হবে, তখন অবশ্যই এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য খাতের কথা উঠলে কিন্তু বড় বড় সিন্ডিকেট মাফিয়ার কথা গণমাধ্যমে উঠে আসে। আপনি মন্ত্রী হিসেবে এসব মাফিয়াদের চিনেন কিনা বা তাদেরকে শনাক্ত করতে পারছেন কিনা, তাদের নিয়ন্ত্রণ করার জন্য আপনার মন্ত্রণালয় কি কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আপনারা জানেন স্বাস্থ্য সেবায় যে যেভাবে প্রকিউরমেন্ট হয়, মানে কেনাকাটা হয়, এই বিষয়টা আমাদের খুব একটা বেশি ধারণা নাই। আমাদের যতগুলো মেডিকেল কলেজ আছে, যতগুলো জেলা হাসপাতাল আছে, যতগুলো উপজেলা হাসপাতাল আছে, সকলেই যার যার ক্রয়টা নিজেরা করে থাকে। অর্থাৎ আমাদের যদি 500 উপজেলা থাকে, তা 500 উপজেলা এটা ক্রয় হয়। যদি জেলায় হাসপাতাল যদি 65টা থাকে, তারা নিজেরা নিজেদের জিনিস ক্রয় করে থাকে, এবং মেডিকেল কলেজগুলো নিজেদের জিনিস নিজেরা ক্রয় করে থাকে, আর ডিজি অফিস ক্রয় করে থাকে। সেখানে বিভিন্ন লাইন ডাইরেক্টর আছে, তারা ক্রয় করে থাকে। অর্থাৎ আমি হিসাব করে দেখেছি 650 জায়গা থেকে ক্রয় হয়। কাজে এগুলো সবকে ম্যানেজ করা ইজ এ ডিফিকাল্ট জব। তারপরেও যেখানে যদি অন্যায় হবে, অবশ্যই তার ব্যবস্থা আমরা নিয়েছি, আগামীতেও নিব, এবং আমরা কোনো সিন্ডিকেট থাকতে দিব না। মাননীয় মন্ত্রী, সরকার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মুখ থেকে কিন্তু বক্তব্য এসেছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে যে স্বাস্থ্য বিষয়ক সরকারি কর্মকর্তাদের অর্থ ব্যবহার করার সক্ষমতা আমাদের দেশে নেই, এবং কয়েক বছরের গবেষণা দেখা গেছে যে বরাদ্দকৃত অর্থ অব্যবহৃত থেকে যাচ্ছে। কিভাবে সেটি হচ্ছে, কেন সেটি সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন যে অব্যবহৃত কেন থাকে। অনেকগুলো রিজন আছে। একটা যেটা আপনাকে বললাম, যে আমাদের ক্রয় কোনো সেন্ট্রালাইজ সিস্টেম নাই। আমাদের হলো প্রত্যেকটা মেডিকেল কলেজ, হাসপাতাল নিজস্ব ফান্ড নিজেদের তাদের কাছে যায়, জেলা পর্যায়ে যায়, উপজেলা পর্যায়ে যায়। তো তারা অনেক সময় সবকিছু সঠিকভাবে ক্রয় করতে পারে না, এবং আমাদের যেগুলো বিদেশি ফান্ড আসে, সেগুলোর অনেক শর্ত থাকে। সেই শর্ত অনুযায়ী আমরা পালন করতে করতে সময় পার হয়ে যায়, এবং আমাদের বাজেটের পরে প্রায় আমাদের যে অর্থ ছাড় হতে হতে বছর অর্ধেক পার হয়ে যায়। আবার আরেকটা বিষয় হয়, আমাদের যে বাজেট দেওয়া হয়, সে প্রত্যেকটি ক্রয়ের ক্ষেত্রে আবারও আমাদেরকে ফাইন্যান্স মিনিস্ট্রিতে যেতে হয় অনুমোদনের জন্য। অনুমোদন পাওয়ার পরে তারপরে আমরা যে ক্রয় করতে পারি, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ক্রয়ের ক্ষেত্রে আবার ফাইন্যান্সে যেতে হবে, এবং সেখানে একটু সময় লাগে। এই বিষয়গুলো অনেক সময় আমাদের ক্রয়কে বা অর্থ ব্যয়কে একটু সীমিত করে, একটু পিছিয়ে দেয়। মাননীয় মন্ত্রী, একটি কথা শোনা যাচ্ছে যে পিসিআর টেস্টের জন্য সরকার ফি নির্ধারণ করে দিতে পারেন, এই ব্যাপারে কিছু জানাবেন কি? জি, আমরা এই পিসিআর টেস্ট, আপনারা জানেন যে আমরা গত কয়েক মাস যাবত আমরা ফ্রি করে দিয়েছি। একটি পিসিআর টেস্ট আমরা একটা হিসাব করেছি আনুমানিক, এটা একদম যে 100% মানে অ্যাকুরেট তা না। একটি সব খরচ যদি ধরি আমরা, একটা টেস্টের ক্ষেত্রে প্রায় 5,000 টাকা ব্যয় হয় সরকারের। তো বুঝেন যে 20,000 টেস্ট করতে হলে প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে 5,000 যদি ব্যয় হয়, সরকারের কত টাকা ব্যয় হয়। আমরা প্রাইভেটের ক্ষেত্রে 3,500 আমরা একটা নির্ধারণ করে দিয়েছি, প্রাইভেট যদি কেউ টেস্ট করে। আর আমাদের ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা অলরেডি আমাদের ইয়ে থেকে অনুমোদন হয়ে আসছে। সেটা হলো সরকারিভাবে যদি বাড়িতে যে যদি কেউ স্যাম্পল কালেক্ট করে, যে টেস্টটা করা হবে, সেখানে 500 টাকা ধরা হবে। আর যে নিজে যায় যদি টেস্ট করায়, তাহলে 200 টাকা ধরা হবে। এবং যারা দরিদ্র এবং যারা আমাদের যে যারা মুক্তিযোদ্ধা, তাদের জন্য ফ্রি টেস্ট করা হবে। এইটাই সরকারের মাননীয় সিদ্ধান্ত। মন্ত্রী, গত সপ্তাহে সংবাদ মাধ্যমে দেখলাম যে ডিএনসিসি মার্কেটে একটি হাসপাতাল হচ্ছে, সেখানে করোনা রোগীদের জন্য 100 আইসিইউ বেড থাকছে, এবং খুব সম্ভবত 6ষ্ঠ তলায় 300 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে। এই বিষয়ে যদি আপনি আমাদেরকে জানাতেন। হ্যাঁ, আমরা 2টি আইসোলেশন সেন্টার শুরু করেছিলাম। একটি হলো বসুন্ধরা, জানেন যেটা অলরেডি তেমন রোগী নাই সেখানে, সেখানেও আইসিইউ আছে। এবং আরেকটি হলো নর্থ সিটি কর্পোরেশনের 6 তলা ভবন, সেখানেও আমরা প্রায়
1300-1400 বেডের একটা সেন্টার, এবং তার উপরে একটা আছে 250 বেডের একটি সরকারি একটি ডাক্তার নার্সদের জন্য একটি ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে একটা হাসপাতাল করা হচ্ছে, যেখানে সব ফ্যাসিলিটি থাকবে। এবং বাকিটুকুর মধ্যে যে 1300-র মধ্যে, সেটার মধ্যে ইট ইজ মোর অফ অ্যান আইসোলেশন সেন্টার। সেখানে সুবিধাগুলো সব থাকবে, বেড থাকবে, তারপরে সেখানে আরেকটি হলো নর্থ সিটি কর্পোরেশনের 6 তলা ভবন, সেখানেও আমরা প্রায় 1300-1400 বেডের একটা সেন্টার, এবং তার উপরে একটা আছে 250 বেডের একটি সরকারি একটি ডাক্তার নার্সদের জন্য একটি ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে একটা হাসপাতাল করা হচ্ছে, যেখানে সব ফ্যাসিলিটি থাকবে। এবং বাকিটুকুর মধ্যে যে 1300-র মধ্যে, সেটার মধ্যে ইট ইজ মোর অফ অ্যান আইসোলেশন সেন্টার। সেখানে সুবিধাগুলো সব থাকবে, বেড থাকবে, তারপরে সেখানে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, অন্যান্য চিকিৎসা থাকবে, এবং এটা আর্মি ম্যানেজমেন্টে থাকবে। এটা এই আর্মি ম্যানেজমেন্টে আমরা দিয়ে দিয়েছি, ডাক্তার নার্স আমরা দিব, এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে ওটা দেওয়া আছে। এবং এটা অল্প দিনেই আশা করি এই যে জিনিসগুলো আর্মি চেয়েছে তারা ম্যানেজমেন্ট টেক ওভার করছে, এবং করলেই এটা ইনশাল্লাহ তাড়াতাড়ি চালু হয়ে যাবে। মাননীয় মন্ত্রী, অনেক স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন যে আমাদের স্বাস্থ্য খাতে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা স্বাস্থ্য খাত থেকে নয়, তারা থাকছেন আমলাদের কাছ থেকে তারা আসছেন, এবং যার কারণে কিন্তু স্বাস্থ্য খাতে এক ধরনের অরাজকতা থেকে যাচ্ছে, এক ধরনের অব্যবস্থাপনা থেকে যাচ্ছে, যেহেতু তারা এক জায়গায় অনেকদিন থাকতে পারছে না। যারা মাঠ পর্যায়ে কাজ করে অভ্যস্ত আছেন বা ডাক্তার আছেন, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারক পর্যায়ে থাকছেন না। এই কারণে বিভিন্ন ধরনের ভঙ্গুর পরিস্থিতি আছে আমরা স্বাস্থ্য খাতের। এই বিষয়টি নিয়ে যদি একটু জানাতেন। এবং বিভিন্ন জায়গা থেকে পরামর্শ এসেছে যে স্বাস্থ্য খাতে অভিজ্ঞ ব্যক্তিদের যেন নীতি নির্ধারণের পর্যায়ে দেয়া হয়। এখানে স্বাস্থ্য খাতের বিভিন্ন রকমের কার্যক্রম চলে। একটি হলো ধরেন সেবাটা তো ডাক্তাররাই দিয়ে থাকেন, ডাক্তার না, অল হাসপাতাল, যত হাসপাতাল বাংলাদেশে আছে, যত মেডিকেল কলেজ আছে, সব ডাক্তার দ্বারা নিয়ন্ত্রিত, এবং তারা সব ধরনের ক্রয় সহ তারা নিয়ন্ত্রণ করে। ডিজি অফিসের সমস্ত স্টাফ, সমস্ত ডাক্তার, সমস্ত ক্রয় ওখানে ডাক্তারাই করে থাকে। ইভেন যে ওখানে যে ফাইন্যান্সিয়াল সাইডটা, সেটাও ডাক্তাররা দেখে থাকেন। সেখানে যে ইঞ্জিনিয়ারিং সাইডটা, সেটাও ডাক্তাররা দেখে থাকেন। সেটার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা, সেটাও ডাক্তাররা দেখে থাকেন। কাজেই নীতি নির্ধারণ নাই, এই কথাটা সঠিক নয়। এবং আমাদের মন্ত্রণালয়, আমরা সচিব বৃন্দরা আছেন কিছু, তারা সংখ্যায় খুবই অল্প, এবং তারাও এই যারা ডাক্তার, যারা ওখান থেকে যে সমস্ত প্রপোজাল গুলো আসে এবং যে সমস্ত নীতি নির্ধারণী বিষয়, তাদের সাথে মিলে, সরকারের সাথে মিলে, সরকারের অন্যান্য এজেন্সির সাথে মিলে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। কাজেই তারা যে মেইন লাইনে নাই, এই কথাটি ঠিক নয়। ইভেন যে মেডিকেল কলেজগুলো নির্মাণ তো ইঞ্জিনিয়ারিং জব একটা, সেই ইঞ্জিনিয়ারিং জবটাও কিন্তু ওখানে যে প্রজেক্ট ডাইরেক্টর কিন্তু ডাক্তার। যে কাজেই অনেক ক্ষেত্রে আছে যেখানে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, অনেক ক্ষেত্রে আছে ফাইন্যান্সিয়ালের লোকের দরকার আছে, অনেক ক্ষেত্রে আছে প্ল্যানিং এর লোক দরকার আছে। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে আগামীতে দেখতে হবে। আমরা এই সবারই যে লাইনে এক্সপার্ট, সেই এক্সপার্ট সকলকেই সেই কাজে লাগালে পরে আমি মনে করি স্বাস্থ্য ব্যবস্থা আরো ভালো হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা। মাননীয় মন্ত্রী, আপনি অফিসে যান না, তার প্রত্যুত্তরে গণমাধ্যমে আপনি বলেছেন যে মন্ত্রী যেখানে থাকে সেটি তার অফিস। তো সচিবালয়ে যাওয়া ছাড়া অফিসের অভিজ্ঞতাটা যদি আপনাদের জানাতেন। সচিবালয়ে যাওয়ার বিষয়টা, এটা গণমাধ্যম তো নিউজ করতেই পারেন, কিন্তু কেন যায়নি এই বিষয়টা তো জানি। আমার নিজের যে পার্সোনাল যে পিএস আছে, সে আক্রান্ত হলো, তখন আমার যেতে পারিনি, আইসোলেশনে আমার থাকতে হলো। আমার পিআরও আক্রান্ত হলো, আমাকে আইসোলেশনে থাকতে হলো। আমার সচিবের সাথে মিটিং হলো, উনি আক্রান্ত হলেন, আমার স্ত্রী মৃত্যুবরণ করলেন, আপনারা জানেন, আমি তখন যেতে পারিনি। এবং ক্যাবিনেট মিটিংও আমি যেতে পারিনি, এবং আমাদের অনেক মিটিং থেকেও চলে আসতে হয়েছে। কাজেই ওটা যায়নি এই কথাটা সঠিক নয়। আমরা যখন যেতে পেরেছি তখন অবশ্যই গিয়েছি, এবং আমরা অফিস যখন করেছি, আমরা 6টা-7টা পর্যন্ত অফিস করি। এবং এত বড় মিনিস্ট্রি, এই কাজগুলি কেমনে হচ্ছে, এই হাসপাতাল বলেন, এই নিয়োগ বলেন, এই 2000 নিয়োগ ডাক্তার নার্স,
এই যে আইসোলেশন সেন্টার, সারা দেশের কর্মকাণ্ড, এগুলো কেমনে হচ্ছে, এগুলো যদি এই আধুনিক যুগে যদি এই কথাটা বলা হয়, এটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়। মাননীয় মন্ত্রী, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, দেশের জন্য কাজ করুন, এটি আমাদের প্রত্যাশা। করোনাকালে স্বাস্থ্যখাতের পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নিউজ 24 এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। বন্ধ হয়ে যাচ্ছে রাষ্ট্রত 25টি পাটকল, এ তথ্য জানিয়েছেন বস্ত্র এবং পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিকেলে ভিডিও কনফারেন্সে তিনি আরও জানিয়েছেন, লোকসান বন্ধে পিপিপির আওতায় চলবে এসব পাটকল। শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক সহ সবার পাওনা পরিশোধ করে সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালু রাখা হবে পাটকলগুলো। দক্ষ শ্রমিকরা বহাল থাকবেন আগের মতোই, আর উৎপাদন বাড়িয়ে লাভে আসার পর আরও শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এর আগে খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রক্রিয়ার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিকরা। এ বিষয়ে কথা বলতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবার চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। দেশের নদ নদীর পানি বেড়ে উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কয়েকদিন ধরে বিপদ সীমার উপরে বইছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা এবং সুরমা নদীর পানি। এতে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জে তলিয়েছে ফসলি জমি আর বাড়িঘর। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধে। দুর্গত এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। নিউজ 24 এর পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। আবার আমন্ত্রণ নিউজ 24 এ। সরকার জানেই না জোনভিত্তিক লকডাউন কোথায় এবং কিভাবে করা হবে। জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক দলের অনুষ্ঠানে অনলাইনে এই কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের কারণে গণস্বাস্থ্যের কিটকে নাকচ করা হচ্ছে। একদিন আগেই বলা হয়েছে যে দেশে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন করা হবে এবং ঢাকা শহরে গ্রিন জোন করে কতগুলো অঞ্চলকে ভাগ করা হয়েছে। সেই অঞ্চলগুলোতে তারা একদম কঠোরভাবে লকডাউন তারা ইমপ্লিমেন্ট করবেন। একমাত্র পশ্চিম পূর্ব রাজাবাজার সম্ভবত ছাড়া আর কোথাও এটা হয়েছে বলে আমার জানা নেই। এবং এটা আমার মনে হয় যে সরকার জানেনও না যে এক্স্যাক্টলি তারা কি করবেন, কি করতে চাচ্ছেন। শুধু স্বাস্থ্য খাতে নয়, যে কোনো খাতের অনিয়ম দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতিতে অটল আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্রিফিংয়ে এই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলীয় পরিচয় থাকলেও কিংবা ক্ষমতাবান হলেও ছাড় নেই। আমি সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে বলতে চাই, শুধু স্বাস্থ্য খাতই নয়, যে কোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে দেশরত্ন শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত প্রায় কোটি মানুষ। বৈশ্বিক মহামারী থাবায় বিপর্যস্ত এখন ল্যাটিন আমেরিকা। সংক্রমণ বাড়ছে দক্ষিণ এশিয়াতেও। এছাড়া করোনার সংক্রমণ একদম কমে যাওয়া দেশগুলোতেও মিলছে নতুন নতুন রোগী। এতে বিশ্বে করোনার সেকেন্ড ওয়েভের সংখ্যা জানিয়েছেন গবেষকরা। চীনে নতুন শনাক্ত 17 জন, যার বেশিরভাগই বেইজিংয়ের। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়িয়েছে 25 লাখ। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার টিকা তৈরিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সাথে চুক্তি করেছে ব্রাজিল সরকার। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে। ভারতে একদিনে সর্বোচ্চ 19,906 জন শনাক্ত হয়েছেন, আর পাকিস্তানে আক্রান্ত ছাড়িয়েছে 2 লাখ। চীনের করোনার সাম্প্রতিক অবস্থা জানাতে চীনের সানসি প্রদেশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফারহানা মুন্নি। ফারহানা মুন্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। চীনের এখনকার যে সংক্রমণ পরিস্থিতি সেটি নিয়ে যদি জানাতেন এবং তাদের প্রস্তুতি এখনকার করোনা মোকাবিলায় কেমন?
জি, পুরো চীনের সমস্যাটা সেভাবে দেখা যায়নি। যেখানে দেখা গিয়েছে সেটা হলো চীনের যে ক্যাপিটাল সিটি আছে বেইজিং, সেখানে তো লাস্ট 15 ডেজে পুরো বেইজিং এ বিভিন্ন জায়গা থেকে তারা করোনার জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য প্রায় 40 লক্ষের মতো তারা নমুনা সংগ্রহ করেছেন, এবং সেখান থেকে তারা 35 লক্ষের মতো করোনার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করে কিছু ফিউ কেস পেয়েছেন, যেটা 255 এর মতো। তারপরে তারা ব্যাপারটাকে খুবই সেনসিটিভ ইস্যুতে দেখছেন, কারণ বেইজিংটা হচ্ছে চায়নার যে সেন্টার পয়েন্ট সেটা, এবং পলিটিক্যাল যে কমিউনিটিজ আছে সেটার জন্য খুবই সেনসিটিভ একটা ইস্যু। সেজন্য তারা উহান থেকেও বেশি পরিমাণে ব্যাপারটাকে তারা সেভাবে টেক কেয়ার করছেন, এবং মূলত ভাইরাসটা কোথায় থেকে ছড়িয়েছে বেইজিং এ, কারণ দ্বিতীয় পর্যায়ে যেহেতু ভাইরাসটি ছড়িয়েছে চায়নার কোথাও না ছড়িয়ে বেইজিং এ ছড়িয়েছে, সেজন্য তারা সেই সানপাদি যে জায়গা নামক যে জায়গা থেকে ভাইরাসটি ছড়িয়েছে সেখান থেকে তারা পুনরায় চেষ্টা করে যাচ্ছেন মূলত রিজনটা তারা খুঁজে বের করার জন্য। এবং এছাড়া প্রত্যেকটা অ্যাক্টিভিটিস থেকে যেমন উহানে থাকা অবস্থায় যেভাবে তারা অ্যাক্টিভিটিস গুলো পালন করেছিল, এখন যেভাবে করছেন আরো তার থেকে বেশি পরিমাণে তারা চেষ্টা করছে ভাইরাসটাকে তারা কন্ট্রোলে আনবেন, এবং কর্তৃপক্ষ চিন্তা করে যাচ্ছে জুলাইয়ের মাঝামাঝি তারা সেটা সম্পূর্ণ আন্ডার কন্ট্রোলে আনতে পারবেন। এই পর্যন্ত রয়েছে। ফারহানা মুন্নি, আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চীনের করোনা পরিস্থিতি জানাতে চীনের সানসি প্রদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফারহানা মুন্নি। এই ছিল নিউজ বিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।